আমি শুনতেছি আপনাদের জি, কথা। আমি হাসিনার কথা শুনতেছি। বলেন। আমি জানি আপনি খুব কষ্টে আছেন। বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমি আর কি কষ্টে থাকবো আমার এবারে আরও বিব্রতকর ঘটনা ঘটল। এই ঘটনায়, গুলির ঘটনায় এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। খুলনার এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী আটক, যেটা এনসিপির জন্য রাজনৈতিকভাবে খুবই বিব্রতকর একটা ব্যাপার। তাসনিম যারা একটা নতুন ফোন দিয়ে এটেছে, তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে, তারা ভাবে তারা সবকিছু বুঝে, বাংলাদেশের মানুষ সব অবুঝ, আমরা কিছুই বুঝি না। তাসনিম যারা গত 15 মাস থেকে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, চুরিচামারি করেছে রাষ্ট্র থেকে। সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে? কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে, কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়? এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে নাকি সারা বাংলাদেশকে একটা অস্ত্রবাদীর দেশে পরিণত করবে? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে ধীরে ধীরে বেরিয়ে আসছে খুলনায় এনসিপির নেতার মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সেই মোতালেব শিকদারের চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, ইতিমধ্যেই এনসিপির একজন নেত্রীকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ পুলিশ। এছাড়াও দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন। সেটি হলো ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের যে যুবককে হত্যা করা হয়েছিল, তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে তিনি বলেছেন তাদেরকে আর্থিক সহায়তা করা হবে। দর্শক, তিনি কত টাকা সহায়তা করতে চান সে বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জাতীয় নাগরিক পার্টির যে নেত্রী তাসনিম যারা, বিশেষজ্ঞ তাসনিম যারা একটা নতুন ফোন দিয়ে এটেছে, তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে, তারা ভাবে তারা সবকিছু বুঝে, বাংলাদেশের মানুষ সব অবুঝ, আমরা কিছুই বুঝি না। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে সে সাধারণ মানুষের থেকে সাহায্য চেয়ে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং দেখতে পেলাম সর্বশেষ স্ট্যাটাস অনুযায়ী 5.5 ঘন্টায় প্রায় 5 লক্ষের মতো টাকা পেয়ে গেছে তার বিভিন্ন অ্যাকাউন্টে। তাসনিম যারা গত 15 মাস থেকে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, চুরিচামারি করেছে রাষ্ট্র থেকে, এখন নতুন করে নির্বাচনের জন্য টাকা প্রয়োজন হচ্ছে। এগুলা কোনো টাকা প্রয়োজন না, এইসব টাকা কোনো বিষয় না। বিষয় হচ্ছে কালো টাকাগুলাকে সাদা করতে হবে। অবৈধ উপায়ে টেন্ডারবাজি করে, নিয়োগ বাণিজ্য করে যে অর্থ উপার্জন করেছে গত 15 মাসে, এই টাকাগুলাকে বৈধ করা, এই টাকাগুলাকে হোয়াইট করার জন্য এখন এই নতুন ফান্ডিং এর একটা নাটক শুরু করেছে। এই নতুন ফান্ডিং এ নতুন নতুন নাটক দেখাবে, নতুন নতুন হিসাবের সমীকরণ সামনে নিয়ে এসে তার যে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ, অর্থ, সেগুলার বৈধতা দেওয়ার জন্য এই কাজগুলা করতেছে। এই আর মেয়েগুলা এত শেয়ান, তারা মনে করে তাদের থেকে বুদ্ধিমান বাংলাদেশের মানুষ কেউ নাই। তোরা যে লুটপাট করেছিস, তোদের কয়েকটা প্রজন্ম বসে খেলেও শেষ করতে পারবে না, অথচ নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে টাকা প্রার্থনা করতেছে। কি একটা অবস্থা! ভিক্ষা করতেছে, মানে ভিক্ষা করে সাধারণ মানুষের একটা সিম্পেথি নেবে, পাশাপাশি কালো টাকাগুলো সাদা হবে, মানে এক ঢিলে 2 পাখি মারতেছে। এই তাদেরকে টাকা কেউ দিচ্ছে কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এরা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজেদের টাকা নিজেরাই পাঠাবে, সেখানে পাঠিয়ে সেগুলোকে বলবে যে আমরা ফান্ডিং পেয়েছি, আমরা ডোনেশন পেয়েছি, এবং সেটা তাদের যে কালো টাকাগুলো আছে একটা বিশাল অঙ্ক দাঁড় করে সেগুলোকে বৈধ করবে। এটাই আপনারা দেখবেন, এই ধরনের সংবাদ আপনারা পাবেন। ওদের ভবিষ্যতে তো সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের পর দেখবেন এরা কত কালো টাকা কামিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই 6,500 কোটি টাকার মালিক, শুনলাম গতকাল গোয়েন্দা তথ্য। ভাবতে পারেন, গত 15 মাসে 6,500 কোটি টাকার মালিক হয়েছে এই টুকাই বাচ্চা। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভ হয়েছে। শুভেন্দু অধিকারী, বিজেপির যে নেতা, তার নেতৃত্বে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে, দীপু হত্যার বিচার চাই, সুদখুরি ইউনূসের দুগালে জুতা মারো তালে তালে, অসংখ্য স্লোগান আমি শুনলাম। এটা স্বাভাবিকভাবেই সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা একটা কর্মসূচি দিয়েছে। তারা হয়তোবা ভারতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়েছিল, প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষিতে সুদখুরি ইউনূস ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। ভাবটা দেখে এমন মনে হচ্ছে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল, ভারতীয়রা বাংলাদেশে না আসলে তাদের অনেক ক্ষতি হবে, ভারতীয়রা বাংলাদেশে না আসলে ভারতের যাওয়ার আর কোথাও কোনো জায়গা নাই, এরকম মনে হচ্ছে তাদের ভাবটা দেখে। মানুষ কি বুঝতে পারছে বাংলাদেশের ভবিষ্যতে কি অপেক্ষা করছে? 7 সিস্টার্স দখল করবেন, দূতাবাস বন্ধ করবেন, উস্কানি দেবেন, আর ভারত কি চেয়ে চেয়ে দেখবে সবসময় সারাক্ষণের জন্য? ভারত যেই সহনশীলতার পরিচয় দিয়েছে গত 15 মাসে, এই সহনশীলতা চীনের সাথে যদি বাংলাদেশের সীমান্ত থাকতো, চীন দেখাতো না, চীন আরো আগে আক্রমণ করে বসতো। ভারত শুধুমাত্র এই দেশটাকে স্বাধীনতার সময় সহায়তা করেছিল। এই দেশের প্রতি একটা ভালোবাসা, আবেগ তাদের আছে, এবং ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মানুষকে প্রচন্ড ভালোবাসে। বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে তারা সহায়তা করেছিল, খাদ্যের যোগান দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। ভারতের 18,000 সৈন্য আত্মাহুতি দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। সেই আবেগের জায়গা থেকে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে ভারত এখনো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। তার মানে কি ভারত সবসময় চুপ থাকবে? এটা মনে হয় আপনাদের? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো। পৃথিবীতে বাংলাদেশের এমন কোন মিত্র রাষ্ট্র আছে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে?
একটা মিত্র দেখাতে পারবেন উইদাউট পাকিস্তান? পাকিস্তানের নিজের মাজা ভাঙা, সে লড়াই করবে না, সে ভারতের সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়ে তারা সেখানে বসে বসে মজা লুটবে। এটাই পাকিস্তান, আর কিচ্ছু করবে না, কোনো সহায়তা করবে না। এখন সহায়তাটুকু করছে এটা যুদ্ধ লাগানোর জন্য। যুদ্ধ শুরু হয়ে গেলে কোনো সহায়তা করবে না। আর বাংলাদেশ কতক্ষণ টিকতে পারবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 7 দিন, 15 দিন, 1 মাস, এরপর পারবে? কখনোই পারবে না। মুখে মুখে কথা বলা অনেক সহজ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন। রাষ্ট্র চালাতে প্রয়োজন বাস্তবতা, পাশাপাশি কূটনীতি, যেটার কোনোটাই সুদখোর ইউনূসের মধ্যে নাই। আছে শুধু চক্রান্ত, আছে শুধু প্রতিহিংসা। এগুলা ছাড়া ইউনূসের মধ্যে আর কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। আমি এই 15 মাসে দেখতে পাইনি। ইউক্রেনের ধ্বংস যদি আপনাদেরকে না শেখায় কিছু, বাঙালিদেরকে বলতেছি, তাহলে আর কোনোদিন কোনো জাতি কোনো উদাহরণ আপনাদেরকে কিছু শেখাতে পারবে না। কূটনীতির এই নির্মম খেলায় হয়তোবা বাংলাদেশ একটা সময় বিলীন হয়ে যাবে, আমার মনে হচ্ছে। কারণ বাংলাদেশ এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে ভেঙে যাবে। বাংলাদেশ তার ভূখণ্ড হারিয়ে ফেলবে, সত্যি সত্যি বলতেছি, হারিয়ে ফেলবে। সুদখোর ইউনূস পোলা নিজের স্বার্থের জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করে দিল। এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রজন্মকে ধ্বংস করে দিল। ওদের ভবিষ্যতে যে প্রজন্মগুলো এই রাষ্ট্রে আসবে, সমসাময়িক যে প্রজন্মটা ছিল জেনজি, শেষ করে দিয়েছে। এই প্রজন্মের মধ্যে শিক্ষা দীক্ষার কোনো কিছু নাই, আছে শুধু উগ্রতা, ভণ্ডামি, নোংরামি, অশ্লীলতা, এগুলাই। এর বাইরে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, এসব কিচ্ছু নাই। সুদখোর ইউনূস এই জেনারেশনের মধ্য থেকে যে প্রবণতাটা ছিল, শিক্ষার প্রবণতা, এটাকে পুরোপুরি নির্মূল করে ফেলেছে। এই ক্ষেত্রে ডিপ স্টেট, আইএসআই, সুদখোর ইউনূস এবং জামাতের বলারা পুরোপুরি সফল। চোখের সামনে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, অথচ আমরা কিচ্ছু করতে পারলাম না। এই লজ্জা, এই ব্যর্থতা আজীবন বয়ে বেড়াতে হবে আমাদেরকে। এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। খুলনাতে এনসিপির যে শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং সেটা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। বলা হচ্ছে তিনি মাদকাসক্ত ছিলেন, মাদক নিয়ে নানা ধরনের দেন দরবার, নানা ধরনের মনোমালিন্য, সেসবের কারণে গুলির ঘটনা ঘটেছে। একটা নির্দিষ্ট বাসায় তারা আড্ডা দিতেন, সেখানে মেয়ে নিয়ে যেতেন, এরকম নানা খবর বলা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। ইনভেস্টিগেশনে সেরকমটা নাকি উঠে এসেছে, যেটা এনসিপির জন্য রাজনৈতিকভাবে খুবই বিব্রতকর একটা ব্যাপার। এবারে আরও বিব্রতকর ঘটনা ঘটল। এই ঘটনায়, গুলির ঘটনায় এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। এই তথ্য যখন পুলিশ দিচ্ছে তখন সমকালের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে খুলনার এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী আটক। কিন্তু যে ছবি দেওয়া হয়েছে সেই ছবি দেখে তো মনে হচ্ছে যে উনি আসলে নেত্রী না ছাত্রী, এরকম মনে হচ্ছে। যাই হোক, কি বলছে সমকাল একটু দেখা যাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং পেশায় তিনি ট্রাক ড্রাইভার মোতালেব শিকদার গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী মোসাম্মদ তনিমা ওরফে তন্নিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল 11টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত 1 নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্নি। এই তনিমায় ওই বাসাটা ভাড়া নেন এবং সেখানেই তারা আড্ডা দিতেন। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটেছে। গত 4 অক্টোবর জাতীয় যুব শক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। কমিটিতে 1 নম্বর যুগ্ম সদস্য সচিবের পদ পান মোসাম্মদ তনিমা। 1 নম্বর যুগ্ম সদস্য সচিব। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেছেন, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল 11টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন। ঘটনার পর থেকে তনিমাকে পাওয়া যাচ্ছিল না এবং ওই বাড়ির গণমাধ্যমে আমরা দেখেছি যে একাধিকজন সাক্ষাৎকারে বলছেন যে ওই বাড়ি ভাড়া নেওয়ার পরে, বাড়ির মালিকও বলছেন, ভাড়া নেওয়ার পরে যখন বাড়ির মালিক জানতে পারে যে এখানে বিভিন্ন জন আসে, দল বেঁধে আসে, তারা নেশা করে, মাঝে মাঝে অন্য মেয়েদের নিয়ে যাওয়া হয়, তখন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় যে বাড়ি তোমরা ছেড়ে দাও। কিন্তু এরই মাঝে গতকালকে এই ভয়াবহ ঘটনাটা ঘটেছে। মোতালেব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। খুলনা মেডিকেলের ডাক্তাররা বলেছেন যে তার কানের একদিক থেকে লেগে গুলি কানের অন্য দিক দিয়ে চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। মাথায় আঘাত, মানে মাথার ভেতরে ঢুকেনি বলে তিনি জানে বেঁচে গেছেন। ভাগ্য সুপ্রসন্ন ছিল তার। কিন্তু এই গুলিটা কে করলো, কারা করলো, কোন দ্বন্দ্বে? পুলিশ বলছে যে এই মাদক নিয়ে দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তার মানে হচ্ছে, যেটা স্পষ্ট সেটা হচ্ছে পুলিশের ভাষ্যমতে যে এটার সঙ্গে কোনো রাজনীতি জড়িত হয়তো নেই। যদি রাজনীতি জড়িত থেকেও থাকে তাহলে তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা হতে পারে, তাদের রাজনীতির। অর্থাৎ এটা কোনো মানে প্ল্যান ওয়েতে কাজ করা কিংবা কোনো একেবারে পরিকল্পনা করে টার্গেট করে এই কাজটা করা, সেরকমটা পুলিশের ভাষ্যতে মনে হয় না। যেটা শরীফ ওসমান হাদির ক্ষেত্রে বলা হচ্ছে যে একেবারে পরিকল্পিত, সব দিকের সমস্ত প্ল্যান, মাস্টার প্ল্যান তৈরি করেই এই কাজটা করা হয়েছে। কিন্তু ওই ক্ষেত্রে পুলিশের ভাষ্য এটা মাদক সংক্রান্ত কর্মকাণ্ড এবং মেয়ে ঘটিত কোনো কর্মকাণ্ড হবে।
আদতে হচ্ছেটা কি আমাদের রাজনীতিতে? রাজনীতিতে কারা আসছে, কাদের দখলে চলে যাচ্ছে রাজনীতি? একটা বড় প্রশ্ন তৈরি হয়েই গেল বোধহয়। আমি শুনতেছি আপনাদের জি। কথা। আমি হাসিনার কথা শুনতেছি, বলেন। জি ম্যাডাম, আমার ভাই বিয়ে পাস, সে কোনো চাকরি পায় নাই, কাটা দিলেও আমার ভাই চাকরি পায় নাই। আমার ভাই বিয়ে পাস করার পর চাকরি কোনো সরকারি চাকরি কোনো পায় নাই, না পাওয়ার কারণে আমার ভাই একটা একটা গার্মেন্টসে ঢুকছিল, গার্মেন্টসে ঢুকে 8 বছর চাকরি করছে। 8 বছর চাকরি করার পর মনে করেন 8 বছর কিছু শুনি নাই, কিন্তু গেছে 18 তারিখে বৃহস্পতিবার রাত্রে তারা মিথ্যা অপবাদ দিয়ে নবীজির নামে কি বলে বলছে। কিন্তু স্যার, কিন্তু ম্যাডাম, এটার কোনো এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সত্য নাই, এই কথার কোনো প্রমাণ নাই। আমার বাইরে মিথ্যা অপবাদ দিয়ে ম্যাডাম আমার বাইরে এইভাবে মারছে, নির্মম ভাবে মারছে। একটা পশুর এমন মানুষ মানে এইভাবে মারে না ম্যাডাম, যে পরিমাণ মারছে। আমি জানি, খালি মারি তো নাই, আমরা আগুন দিয়ে পোড়ায়। জি জি জি। সে সে মনে হয় ফ্যাক্টরির মধ্যে ম্যাডাম মারার পরেও, তারা পাড়ায় মারার পরেও, তারপরে ওরা মনে করেন 3 কিলো রাস্তা ওদেরকে মনে করেন শেষ নিয়ে গেছে। আমার ভাই দীপুকে শেষ নিয়ে গেছে। শেষ নিয়ে যাওয়ার পরে মনে করেন 3 কিলো রাস্তা শেষ নিয়ে যাওয়ার পরে ওরা শেষ নিয়ে যাওয়ার আইল্যান্ডের মাঝখানে নিয়ে যায়, গাছের মধ্যে গলার আগে উঠতে হবে লটকাইছে। লটকানির পর ওকে মারছে। মারার পর আবার তারা আবার গলার মধ্যে আটকাইছে, গলার মধ্যে দড়ি দিয়ে বাঁধ দেওয়ার পর আবার ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার পর ওটার আগে মারছে। মারার পর মনে করেন ম্যাডাম ওই কেরোসিন দিয়ে তারা পুরা দিছে, পেট্রোল দিয়া। জি ম্যাডাম, এই যে দীপুর বাবা, এই যে দীপুর বাবা, জি, আমি দীপুর বাবা। আদাব, আমি জানি আপনি খুব কষ্টে আছেন। বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমি আর কি কষ্টে থাকবো? আমার এই বয়সের সন্তানের লাশ আমার কান্দে, যে না আমার লাশ আমার সন্তানে নিব, সেই জায়গায় আমি আমার সন্তানের লাশ নিছি। আর কেমন থাকবো বুঝছেন? এ তো আপনি জানতেই আছেন। আপনি যদি থাকতেন মা, তাহলে আজকে হয়তো আমার ছেলেটা হারাইতো না। আমার ছেলেটা আমার কুলে ঠিকই ফিরে আইতো। আজকে আপনি নাই, আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে খুব অন্যায় অত্যাচার করতেছে। আপনার এখন জীবনের কোনো নিরাপত্তা নাই। এখন আর কি কই, আমি একটা সুস্থ বিচার চাই। জানি আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়ে তো একদিনে। আর এবার তো আমারই আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল। কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই। তো বেঁচে যখন আছি, অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ। তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। হ্যাঁ। কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে। সেটা কোনো কোনো বিচার টিচার নাই। হঠাৎ এই দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসে যেভাবে মারলো, ম্যাডাম, মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো, ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। হাতিরে যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক, তারা তো সেটা খুঁজে বের করে না। এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে, আর সব দোষ নন্দ ঘোষ, মানে সব আওয়ামী লীগের উপরে দিয়ে চাপাচ্ছে। কারণ এতে কোনো কিছু না, কোনো পার্টি না, কিছু না, হঠাৎ ওকে নিয়ে মিথ্যা একটা অপবাদ দিয়ে, একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো। ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। আমি জানি না বিশ্বের অনেকে আবার হাদির হত্যায় তারা সমবেদনা জানায়, কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল। আজকে আমাদের যুবলীগের একজনকে গলা কেটে মারলো, ছাত্রলীগের ছেলেকে মারলো, আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের আরেকজনকে হত্যা করলো। কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে? কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম, সেটি আমার এখন চিন্তা। এটা খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। খালি এটুকু বলবো, আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন, আমরা দুই বোন তো এক রাত্রে, বাপ মা, 3টা ভাই, 2 ভাইয়ের বউ, আমার চাচা, 2 ফুফাতো, তিনজন ফুফাতো ভাই, 3জন ফুফাতো বোন, ফুপা, সবাইকে একসাথে মেরে ফেলে দেয়। তো আমাদের অবস্থা বুঝতে পারেন। আমরা বুঝি আপনাদের কষ্ট, কিন্তু আমরা বুঝি, আর কেউ বুঝি না বলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। ওর মাকে সান্ত্বনা দেন, ওর স্ত্রীকে সান্ত্বনা দেন। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আসি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি।
আর এর বিচার হবে ইনশাল্লাহ। এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। আচ্ছা, খুবই জঘন্য কাজ করছে মানুষের উপরে, এই জুলুম তারা করেই যাচ্ছে। আজকে 1.5 বছর ধরে এই অত্যাচার করে যাচ্ছে, বাড়ি ঘর কারো কিছু রাখতেছে না। আমার আমরা আজকে সংসার খুবই গরিব, তুই দেখো এদেরকে কোনো সাহায্য কিভাবে করা যায়। জি আমরা দেখবো। জি লেবারি কাজ আপনি বলেন। হাড় ভাঙছে, লেবারি করতে গিয়ে ওই যে পরে যায় আড়ু ঠ্যাং ভাঙছে। এখন আমি অসহায়। আমার একটি ছেলে ছিল, তার উপরে আমার সংসারটা নির্ভর করছে। আমার সংসারের ভিতরে আমাকে নিয়ে 8টা লোক। এখন আমি কি করবো? আমরা দেখি আমরা আপনার যা লাগে আমরা পাশে আছি। আমি যত দূরে থেকে আমি তো আছি আপনাদের কাছে, তো আমরা আপনার পাশে দাঁড়াবো। আপনার সংসার থেমে যাবেন, আমরা তো আছি, মরি তো নাই। হয়তো বাংলাদেশে থাকে মরেই যেতাম, ওরা তো আসছিল মারার জন্য, লোক ভাড়া করে নিয়ে আসছিল। কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে, কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়, এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবে। সরকার আরো বেশি অস্ত্র এবং অস্ত্রধারী সৃষ্টিতে নীতিমালা জারি করেছে। এখন সরকার জুলাই যোদ্ধাদের রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় থাকা ব্যক্তিত্ব সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে গানম্যান দেওয়া শুরু করেছে। এবং তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টির দিক থেকে এরা 4 জন আপাতত গানম্যান পেয়েছেন। এর মধ্যে কিন্তু 15 জন রাজনীতিবিদ বিশেষভাবে গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন। যে 15 জন রাজনীতিবিদ নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন তার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে তার যে পরিমাণ এখন নির্বাচনী জনসভায় ঘোরাঘুরি করতে হয়, দলীয় কার্যক্রম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি, অফিস সেক্রেটারি আফম আব্দুস সাত্তার সরকারের কাছে আবেদন করে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির সারা দেশে পথসভা জনসভায় অংশগ্রহণের জন্য সফর করবেন, তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য যাতে মোতায়েন করা হয়। তার পাশাপাশি আরো যারা গানম্যান এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তাদের মধ্যে আছেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, কাজে তারও এই নিরাপত্তা দরকার। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ এরই মধ্যে কিন্তু গানম্যানের আবেদন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে 20 জনের মতো বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। এরই মধ্যে ডিজিএফআই, এসবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে খবরাখবর সংগ্রহ করে কাদের নিরাপত্তা ঝুঁকি আছে সেটা বিবেচনা করে। কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে রাশেদ খান, যিনি বারবার 50 জনের তালিকার কথা বলছেন, তিনি কি পেয়েছেন নিরাপত্তা, কিংবা নিরাপত্তা কি পেয়েছেন তার তালিকার মধ্যে থাকা 50 জন রাজনৈতিক নেতা যাদের কথা এই তরুণ নেতা বারবার বলছেন? মানে সরকার ঠিক কিসের ভিত্তিতে ঠিক করছে? এবং সরকারের ডিজিএফআই, এসবি সহ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, মানে মিলিটারি এবং সিভিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যদি সত্যি প্রকৃতপক্ষে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তথ্য থাকে, তাহলে তো প্রশ্ন আসেই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনার আগে সরকার কেন জানতে পারলো না যে গভীর ষড়যন্ত্র চলছে? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হামলার পরদিনই যেটা বললেন যে এখন নাকি প্রশিক্ষিত শুটার ভাড়া করা হচ্ছে। সরকার কি নিশ্চিত এই কজনকে নিরাপত্তা দিলেই প্রশিক্ষিত শুটারের হাত থেকে সরকার রাজনৈতিক নেতাদের এবং নির্বাচনের প্রার্থীদেরকে রক্ষা করতে পারবেন? এখানেই ঘটনার শেষ নয়। শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকেই যে নিরাপত্তা দিলে যথেষ্ট হচ্ছে না, সরকার সম্ভবত সেটা 18ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পরপর যে ভয়াবহ হামলার শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, এই দুটো সংবাদপত্র, তাতেও এক রকমের শঙ্কিত বোধ করছে সম্ভবত সেই পত্রিকাগুলোর তরফে সরকারকে নিরাপত্তার জন্য যে বিশেষ আবেদন করা হয়েছে, কিংবা সরকারই হয়তো এটা বিবেচনায় নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের 2 সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলো আগুনের ঘটনা সম্পর্কে তার বক্তব্যে বলেছে যে তারা প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বারবার এই হামলার হুমকি সম্পর্কে এবং হামলা চলাকালীন যোগাযোগ করেও মানে সক্রিয় অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পায় নাই, কিন্তু এখন এই 2 জন সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে। আমার মনে প্রশ্ন জাগে যে ঠিক কিভাবে এই গানম্যান দিয়ে নিরাপত্তা রক্ষার কথা ভাবা হচ্ছে। কারণ দেখুন, একদিকে যখন আমরা প্রথম আলোর সামনে পুলিশ কেন নিষ্ক্রিয় এই প্রশ্ন তুলি, ভুলে গেলে চলে না 2025-এর মে মাস থেকে সরকার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছ থেকে সকল অস্ত্র জমা নিয়ে নিয়েছে। 2024-এর আগস্টের পর থেকেই পুলিশের যে কোনো অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল, কিন্তু অস্ত্র রীতিমতো জমা নিয়ে
নিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে 2025-এর মে মাস থেকে। একদিকে 2024-এর জুলাই আগস্টের সময় থেকেই এসএমজি, এলএমজি থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র লুট হয়েছে বাংলাদেশের কারাগারগুলো থেকে, বাংলাদেশের পুলিশ অন্তত 450 থানা এবং 150 পুলিশ ফাঁড়ি থেকে লুট হয়েছে, এমনকি গণভবন থেকে। যেই লুটপাটের অস্ত্র পুলিশের হিসাব বলছে 20 থেকে 35% এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শই বলে যে পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ সে সময় লুটপাট হয়ে গেছে, সবকিছুর হিসাব করাও সম্ভব হয়ে ওঠে নাই, কারণ তার সাথে সাথে নথিও হারিয়েছে। এই অবস্থায় পুলিশ নিরস্ত্র আর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য গানম্যান দিয়ে ব্যক্তির নিরাপত্তা কি রক্ষা করা সম্ভব? প্রথম আলো ডেইলি স্টারের ঘটনাটাই যদি মনে করেন, হামলা চলছে, ঘন্টার পর ঘন্টা ধরে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর চলছে, সাংবাদিকেরা উপরে আটকা পড়েছেন, তারা নিচে ঝাঁপ দিয়েও নামতে পারছেন না। এমনকি ডেইলি স্টারের সাংবাদিকেরা যেটা বলেছেন, যারা আগুনের তাপে ছাদে আটকা পড়েছিলেন, যে তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামিয়ে আনার সাহস পাচ্ছিলেন না, যে নামিয়ে আনলে নিচে মব বা হামলাকারী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর আবার হামলা চালাতে পারে। সে সময় আসলে কে কার উপরে গুলি চালাবেন? ধরুন তখন প্রথম আলো বা ডেইলি স্টারে যদি তাদের সম্পাদকেরা থাকতেন, তাহলে কি নিচে নিরস্ত্র পুলিশ এবং বিক্ষুব্ধ শত শত হামলাকারী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতা, আর উপরে একজন গানম্যান অস্ত্রধারী কিংবা একজনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র, তিনি কি করে তার নিরাপত্তা, তার প্রতিষ্ঠানের নিরাপত্তা কিংবা তার সহকর্মীদের নিরাপত্তা রক্ষা করবেন? মানে এই পরিস্থিতিটা সরকার কি করে মনে করছে নিরাপত্তা নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে পারবে? নাকি সরকার চাইছে ব্যাপক অস্ত্রবাজি শুরু হোক, যেমনটা নাহিদ ইসলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে বলেছেন যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবেন, তারা বিশ্বাস করেন না, কাজে তারাই নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করবেন। কিংবা ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম যেমনটা বলেছেন যে তারা আর সহ্য করবেন না, একটা লাশ পড়লে তারাও লাশ নেবেন। সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে? কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে? কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়? এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন। এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি সারা বাংলাদেশকে একটা অস্ত্রবাজির দেশে পরিণত করবে, সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবে? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।